ক্যাটারিং গেছে, জন্মদিন হয়ে যাওয়ার পর এগুলোকে দেখাতে পারি। ছোট ছোট মুহূর্তগুলো আমাদের কাছে খুব মূল্যবান। আজকে নিয়ে চলে আসবো। আমার শরীর ভীষণ খারাপ, মা জানে আমি কোথায় যাচ্ছি। বেশ কিছু ডকুমেন্টস চুরি করেছি, চুরি করতে গিয়ে ধপাস করে পড়েছি। আমি জানি আমি অন্যায় করেছি, মিথ্যা কথা বলা উচিত নয়, চুরি করা উচিত নয়। একটু আগে ফোন করেছিল দিদি, কি রে শরীরটা ঠিক আছে? বলো হ্যাঁ। দিদি হিসেবে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, চল। আমরা বোনের জিনিসটা নিতে চলে এসেছি। জীবনে শান্তিকাকে বলে এখন বুঝতে পারছি। আমার মনে হচ্ছিল আমার বুনি দেখার স্বপ্নটাকে আমি নিয়ে যাচ্ছি। আমি তখন অপেক্ষা করছিলাম রোহনের জন্য। আমি এতদিন জানতাম আমার বুনি বিরাট কোহলির ফ্যান, বিরাট কোহলি যে আমার বুনির ফ্যান। আমার বুনি দেখি সব রোহনদের বাড়িতেই কারুকার্যটা হবে। মাপ নিয়ে নিয়েছি পেনে করে, বক্সটাকে বসিয়ে দেবো এর উপরে। উপরে আর একটা বক্স থাকবে, 4টে টাওয়ারের হবে। আমি আর রোহন এখন যাচ্ছি বর্ধমান। এখনো প্রায় 1 মাস পর আমার বোনের জন্মদিন। ওর জন্য জন্মদিনে আমরা একটা গিফট ভেবেছি আমার তরফ থেকে, সেটা এখন দেখতে যাচ্ছি। ওটা অনলাইনে অ্যাভেলেবেল নেই, ওটা কেমন কি দাম আর সমস্ত কিছু দেখতে যাচ্ছি। কতটা হয় আমি জানি না, আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে আমি খুব জোরে বলার চেষ্টা করছি। বুনি জানে না, বুনি জানে আজকে আমার বর্ধমানে বেশ কিছু কেনাকাটা আছে, আমি সেই কারণে যাচ্ছি। আর জানি রোহন ক্যাটারিং গেছে, কারণ ওর আজকে ওর জ্যোতি মণ্ডল বলে যে পেজটা আছে যেখানে ও গল্প স্টোরি টাইপের ভিডিও দেয়, তো সেখানে আজকে শ্যুট ছিল। কিন্তু রোহন বলেছে আজকে হবে না, ওর থাকবে না, ওর কাজ আছে। কারণ ও আমার সঙ্গে বর্তমানে সেটা তো বলতে পারি না। আমি ছোটো ছোটো মুহূর্তগুলো, যে আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে চাই, যাতে আফটার বার্থডে মানে ওর জন্মদিন হয়ে যাওয়ার পর এগুলোকে দেখাতে পারি আর এগুলো পোস্টও করতে পারি, যাতে আমাদের অনেক যখন বয়স হয়ে যায় তখন দেখবো যে আমরা যখন ছুটে দৌড়ে বেড়াতে পারতাম তখন আমরা কী রকম করতাম, কীরকম পাগলামি করতাম। এগুলো হয়তো বিরাট কিছু নয়, কিন্তু এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমাদের কাছে খুব মূল্যবান। আর অনেক করেছে রে বাপ রে, আকাশ খুব কালো করে দেখতে খুব ভালো লাগছে। চিন্তা হচ্ছে আমরা ডিজিটালে এসেছিলাম, কিন্তু আমরা যেটা সেটা ডিজিটালে নেই। এমনকি ওরা বলছে যে এটা এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই, মার্কেট থেকে তুলে নেওয়া হয়েছে। তো দেখা যাক কি হয়। একটা আশা নিয়ে এসেছিলাম, মনটা খারাপ হয়ে গেল, অনলাইনেও পাওয়া যাচ্ছে না। দেখা যাক, আমরা অন্য আর একটা জায়গায় যাচ্ছি। এই দিন আমরা আরো 2 জায়গায় খুঁজেছিলাম কিন্তু পাইনি। তারপরে খুব মেঘ করেছিল, তারপরে দিদি ওখান থেকে পড়তে চলে গেছিলো আর আমি বাড়ি চলে এসেছিলাম। আমি বাড়ি আসতে আসতে বৃষ্টি হয়ে গেছিলো আর ভিউটা কিছুটা এরকম আসছিল। আজকে সেকেন্ড দিন, যেটা বুনির গিফট কিনতে আমরা যাচ্ছি, যেটা আমি দেবো বোনকে, সেইটা দেখতে যাচ্ছি না, আজকে ফাইনালি নিতেই যাচ্ছি। এক প্রকার মানে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আজকে নিয়ে চলে আসবো। আমার শরীর ভীষণ খারাপ, কিন্তু আমি যদি আজকে না যাই আমি আর সময় পাবো না। কিন্তু বাড়িতে আমাকে মিথ্যা বলতে হয়েছে, কারণ আমার ড্রেস পোশাক দেখেই বোঝা যাচ্ছে যে আমি বাড়ি থেকে সত্যি কথা বলে বেরোয়নি। বাড়ি থেকে জানি নর্মালি আমার ব্যাচ আছে, ব্যাচের পর আমি একটা জায়গায় পড়াতে যাই, তাকে আমি আজকে পরীক্ষা নেব। এবার পরীক্ষা নর্মালি 3 ঘন্টা 15 মিনিটের হয়, তো আমি বাড়িতে সেটাই বলেছি 3 ঘন্টা 15 মিনিট আমি পরীক্ষা নেবো, এবং পরীক্ষা নেওয়ার পর আমি বাড়ি যাবো। মোটামুটি আমার বাড়ি যেতে 1:30। মা জানে আমি কোথায় যাচ্ছি। আমি বলেছি টিফিন দিয়ে দাও না, ততক্ষণ না কি দেবো। মা টিফিন দিয়েছে, সমস্ত কিছু মা গুছিয়ে দিয়েছে। ভোরবেলা উঠেছিলাম একবার, বোনের কিছু ডকুমেন্টস, বেশ কিছু ডকুমেন্টস চুরি করেছি, চুরি করতে গিয়ে ধপাস করে পড়েছি। বোনের ব্যাগটা থাকে থানসেটের ওপরে, আর ওর সমস্ত ডকুমেন্টস ও ব্যাগের ভেতর পড়েছে, কারণ স্কলারশিপের জন্য ডকুমেন্টসগুলো নিয়ে কতদিন ধরে ছোটাছুটি করছে। আমি থানসেটটা ধরে উঠতে গেছি, খাটের স্ট্যান্ডটা ধরে, আর খাটের স্ট্যান্ডটা তো আমাদের স্টিলের খাট আমাদের ঘরটা, আমি পাটা স্লিপ কেটে গেছি। ভাগ্যিস ও বুঝতে পারেনি, মুখ থেকে আওয়াজ যদি আরেকটু জোরে বেরোতে উঠে পড়তো। ভোরবেলা তো ঘুমের ঘরে বুঝতে পারেনি। সমস্ত কিছু চুরি করেছি, মানে ডকুমেন্টস চুরি করেছি, বাড়িতে মিথ্যা কথা বলেছি। আমি জানি আমি অন্যায় করেছি, মিথ্যা কথা বলা উচিত নয়, চুরি করা উচিত নয়, কিন্তু ভালো ভালো কিছু কাজের জন্য কখনো কখনো চুরি করা উচিত, মিথ্যা কথা বলা উচিত। আমি সেই দুটো কাজই করেছি। এখন আমি আর রোহন যাচ্ছি, রোহন স্বভাবতই ও জানে, রোহন আজকে বলেছে আমার বাড়িতে প্রচুর কাজ, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, প্রচুর কাজ। ও নর্মালি ওটা বলেছে, জানে বুনি যে ও রোহন ওর বাড়িতে আছে। আর আমি একটু আগে ফোন করেছিল দিদি, কি রে শরীরটা ঠিক আছে? বলো হ্যাঁ শরীর ঠিক আছে, আমি একবার পড়াতে বেরোবো, একটা জায়গায় শেষ হচ্ছে, একটা জায়গায় যাবো। বলো খেয়েছিস? বলো হ্যাঁ খেয়েছি। সুতরাং এখনো অব্দি সন্দেহের কোনো জায়গা নেই। ভীষণ এক্সাইটেড, একে শরীর খারাপ বলে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে, তার মধ্যে এক্সাইটেডের জন্য কিছুটা হাঁপিয়ে যাচ্ছি। তো যাও যা, বাবা লোকনাথ ঘোরার আশীর্বাদে সবটা যেন ঠিকঠাক হয়, এইটুকুই। ও ভীষণ খুশি হবে। আমার যতটুকু সামর্থ্য তিল 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 করে জমিয়ে ওর জন্য এটা করতে পারা, দিদি হিসেবে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, চল। টাকা পয়সা জীবনে আসবে, টাকা পয়সা জীবনে যাবে, যদি বেঁচে থাকি, সৎ পথে থাকি, রোজগার হবে, কিন্তু এই মুহূর্তগুলো পেরিয়ে যাবে। সময় আসবে, রোজগার করার আরও সুযোগ আসবে, পরিস্থিতি আসবে, কাজ আসবে, কিন্তু মুহূর্তগুলো আসবে না। মুহূর্তগুলোকে এনজয় করো। তা চলো যা যাক, যাই বলা। আমরা বোনের জিনিসটা নিতে চলে এসেছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। এখন বলছি না কি, যে কালারটা আমরা চেয়েছিলাম সেই কালারটা পেয়েছি, বাট একটা ডিসকাউন্টের ব্যাপার আছে। ডিসকাউন্ট ওনারা কতটা দেবেন, প্রোভাইড করবেন ওনারা বলেছেন। তাও আমরা স্টোরে একবার এসেছি, তো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আজকে পেয়ে যাবো। আমি যখন ফ্রি কিছু দেবো
দেবো না, রোহন একটা যা ডিমান্ড করেছে ওর থেকে বলবে তোমরা যে জিনিসটা নিতে এসো সেটা ফ্রিতে নিয়ে চলে যাবো। দেখা যায় ভীষণ এক্সাইটেড, কিন্তু এখানে এত এসি চলছে তো আমার ঠান্ডা যেন নাক মুখ চোখ আরও বন্ধ হয়ে আসছে, তবু উনির জন্য নিতে হবে। জীবনে শান্তি কাকে বলে এখন বুঝতে পারছি। শেষ অবধি হলো, যাচ্ছে আমাদের সব। ভেবেছিলাম মাঝে ভেবেছিলাম হবেই না, চুরি করা আজকে সার্থক হবে। ফাইনালি জিনিসটা কেনা হয়ে গেছে। এখন বাজে 1:05, আমার 1টার মধ্যে বাড়ি ঢোকার, 1:15 মধ্যে আমার বাড়ি ঢোকার কথা। ওটা আমি ঠিকঠাক টাইমে বাড়ি ঢুকবো। তো এটা আমি যখন এরকম করে ধরে নিয়ে এসছি, হ্যাঁ, তো এটা যখন আমি ধরে নিয়ে আসছি, শুধুমাত্র আমার মনে হয়নি যে এটা আমার বহু পরিশ্রমের একটা পারিশ্রমিক দিয়ে কেনা একটা বস্তু বা যন্ত্র। আমার মনে হচ্ছিল আমার বুনির দেখা স্বপ্নটাকে আমি নিয়ে যাচ্ছি। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের অনেক কিছু মানা, এই পড়া মানা, সেই খাওয়া মানা, সেখানে যাওয়া মানা, ভালো স্বপ্ন দেখা মানা, এই সমস্ত মানাকে অতিক্রম করেও আমার বাবা মা, আমার দুদু দাদু আমাকে শিক্ষা দিয়েছে স্বাভাবিক জীবনযাপন করতে, সহজ সরল হয়ে জীবনযাপন করতে এবং স্বপ্ন দেখতে। স্বপ্ন দেখলে সেগুলোকে পূরণ করার জন্য পরিশ্রম করা যায় না, মানুষ অনেক বেশি কুড়ে হয়ে যায়, অলস হয়ে যায়। তাই আমরা দুবোনে স্বপ্ন দেখি। আমার বোনিও স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটাকে আমার মনে হয় যে দিদি হিসেবে ওর কাছে এনে দেওয়া আমার কর্তব্য, আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেটা ভালোবেসে এন্ড অফ দ্য ডে সবাই চলে যাবো, কিন্তু এই যে মুহূর্তগুলো এগুলো থেকে যাবে। আরও যখন বড় হব, আরও রোজগার করব, বাইরে যাব, হয়তো বিভিন্ন রোজগার করার জায়গা আসবে, সুযোগ আসবে, কিন্তু এই তখনও বললাম এখনও বলি, এই যে একটা ইমোশন ভেতর থেকে জল চলে আসছে, এটা আসবে না। তো তাই যা হওয়ার হবে, সময়কে সময়ের সঙ্গে নিয়ে চলো বন্ধু, চলো। বাবা, আমি তখন অপেক্ষা করছিলাম রোহনের জন্য। রোহনকে নিয়ে যাবো বুনির জন্মদিনের ডেকোরেশনের 3য় দিন। ও বেচা ছুটতে ছুটতে এলো, আমি যখন এলাম তারপরে এসে বলছি একটু ফোনটা দে, একটু ভিডিও করি। আমি তো ফোনটাই আনিনি, আবার ছুটতে ছুটতে গেল, ফোনটা নিয়ে এলাম। রোদে দাঁড়িয়ে কী করবো, তাহলে আমি একটু ফোন দেখি। এই এখন ফোন দেখছি। এখন যাবো বুনির জন্মদিনের ডেকোরেশন করতে, তার জন্য আমাদের থার্মোকল লাগবে। আমরা যাচ্ছি এখন থার্মোকল কিনতে। এটা জানি না সফল হবো না ব্যর্থ হবো। আমরা প্রথম দিন গেছিলাম, যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ আমরা ব্যর্থ হয়েছি। আমাদের সফলতা দেখাবো আর ব্যর্থতা দেখাবো না, এমন আমরা নই। আমাদের ব্যর্থতাগুলো দেখাবো কীভাবে 35 টাকা আমরা লস খেয়েছি। তার আগে আমরা থার্মোকলটাকে কিনে নিয়ে আসি। চলো বুনির জন্মদিনে থার্মোকল কিনতে। বাপরে 8:30টার সময় কি বুনির জন্মদিনে আমরা ডেকোরেশন যা যা প্ল্যান করেছি সেটা যখন আমরা বাস্তবায়িত করব, সেটা দেখার পর সবাই আমাদের জন্মদিন পালনের জন্য আমাকে আর রোহনকে ডেকোরেশন করতে ডাকবে। স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটা যোগাযোগ করবে। ওর নাম্বার দেখা যাচ্ছে না, তাহলে রোহন এডিট দিতে ভুলে গেছে। এখন আমরা যাচ্ছি থার্মোকল কিনতে। আমি এতদিন জানতাম আমার বুনি বিরাট কোহলির ফ্যান, বিরাট কোহলি যে আমার বুনির ফ্যান আমি জানতাম না। এর থেকে প্রমাণিত বিরাট কোহলি আমার বুনির ফ্যান। আমার বুনি আছে সব সব। আমাদের থার্মোকল কেনা হয়ে গেছে, থার্মোকল কিনে আমরা এখন বাড়ি যাচ্ছি। কিন্তু সমস্যা হলো থার্মোকলটা আমার নিজেতে খুব ভয় লাগে, এত হাওয়াটা নেই, যদি ফট করে ফেটে যায় ব্যাস সে থার্মোকলের আর কাজ হবে না। আপাতত আমরা দুটো নিয়েছি, দুটো যদি কাজ না বেরোয় তখন আরও নেবো। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আমরা এখন রোহনদের বাড়ি নিয়ে গিয়ে জড়ো করছি। আর রোহনদের বাড়িতেই কারুকার্যটা হবে, কারণ আমার বুনি গাঁট হয়ে ঘরে বসে আছে, কিছুতেই বেরোচ্ছে না। সুতরাং ডেকোরেশন সম্ভব নয়। আর ডেকোরেশন যদি আমরা এগুলো আগে থেকে না করে রাখি তাহলেও হবে না। তাই রোহনদের বাড়িতে রোহন টুক করে একটু একটু করে এগিয়ে রাখবে কাজ, খালি ওখানে নিয়ে গিয়ে সেট আপ করবো। আমাদের ডেকোরেশনের জন্য কুরকুরে, লেস, এই সমস্ত ডিয়ারি মিল্ক এগুলো লাগবে, কিন্তু আমরা এখন একটা করে নিয়েছি, কারণ আমাদের মাপটা জানা আগে দরকার। মাপটা না জানলে আগে থেকে একসাথে নিয়ে লাভ নেই। মাপটা রোহন দেখে নেবে, তারপরে ঠিক নেবে। দোকান থেকে কার্ডবোর্ড নিয়ে চলে এসেছি, আর দিদি বাড়ি চলে গেছে। আর এই সমস্ত জিনিস যেগুলো নিয়েছিলাম একসাথে, সেগুলো এখানে রাখা রয়েছে। বক্স আমার টোটালি প্যাক হয়ে গেছে, একদম সিল প্যাক। তখন একটা ছুরি থাকবে, এই ছুরিটা দিয়ে এটা কাটতে হবে, দিয়ে এটা ওপেন করতে হবে। এবারে আমার কাজ হচ্ছে এই থার্মোকল দিয়ে গোটা বক্সটাকে ঘেরা। তো এবারে থার্মোকলের কাজ হবে। মাপ নিয়ে নিয়েছি পেনে করে, এবারে খালি কাটিং হবে। থার্মোকলটা বক্সের মাপে কেটে নিয়েছি, দিয়ে এখানে বোথ সাইড টেপ চিটি দিয়েছি। এবারে এইগুলো তুলে বক্সটাকে বসিয়ে দেবো এর উপরে। আমার বক্সটা চারিদিকে প্যাক করা গেছে, খালি এই সাইডটা আর ওই সাইডটা বাকি রয়েছে। লাস্ট বাকি রয়েছে এই সাইডটা, আর এই সাইডটা আমার পুরো মাপের মাপ কাটা রয়েছে। এটা এরকম করে লাগাবো, আর এমন এটা লাগাবো এখান থেকে দুদিক থেকে টেপ দিয়ে, যাতে এটা এইভাবে ওপেন করা যায়, ঠিক এইভাবে। গোটাটা প্যাক করার পরে এক্সট্রা সাইডে যেটুকু অংশ থাকছে সেইগুলো আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি।
খাটের ওপর প্যাক করতে বসেছিলাম আমি এইখানে ফোন স্ট্যান্ড করে। তারপর আমি নিচে নামলাম বাকি প্যাকটা করার জন্য, যেহেতু এই থার্মোকলগুলো কাটতে হতো আর এই চাকুটা যদি বিছানায় লেগে যেত তাহলে আমার মা এই চাকুটা দিয়ে আমার ছাল চামড়া তুলে এক জায়গায় করে দিত। তাই আমি নিচে নেমেছিলাম। আর এখন গোটা ঘরের এই অবস্থা। আপাতত একটা বক্সই হয়েছে, এখানে আরও কিছু ডেকোরেশনের জিনিসপত্র রাখা রয়েছে আর এখানে আমি বক্সটা রেখে দিয়েছি। এই ছবিটা একদম উপরের যে বক্সটা থাকবে সেই বক্সটার উপরে এই ছবিটা রাখা থাকবে। এটা জ্যোতির ছোটবেলার ছবি। দুপুরবেলায় শুধু এই বক্সটা করেছিলাম আর সন্ধ্যেবেলায় করতে বসেছিলাম। এই বক্সটা খুব সরু হয়ে যাচ্ছিল বলে দু সাইডে দুটো করে থার্মোকল লাগিয়েছি। থার্মোকল শেষ হয়ে গেছে, এখন আমি আর ভাই থার্মোকল আনতে যাবো, দিয়ে আবার এই দিকে দু সাইডে আবার লাগাতে হবে, নাহলে এই বক্সটা খুবই সরু লাগছে। প্রথমে ভেবেছিলাম 3টে টাওয়ারের করবো, 3টে টাওয়ারের করলে এরকম লাগছে, উপরটা একটু বেশি ফাঁকা লাগছে, তাই ভাবলাম উপরে আর একটা বক্স থাকবে, 4টে টাওয়ারের হবে। এটাতে কুরকুরে থাকবে, এটাতে লেস থাকবে, এটাতে থাকবে পাঞ্জাবি তরকা, এটাতে দেবো কিটক্যাট, আর উপরে একদম থাকবে ডেরি মিল্ক। এখন আমি আর ভাই যাব থার্মোকল আর ডবল টেবিল। চলে এসছি বাড়ি, আর এই হচ্ছে থার্মোকল আর এতগুলো কুরকুরে আর পাঞ্জাবি তরকা। এবারে কুরকুরের এই চেনগুলোকে সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট করবো যাতে ওইখানে ভালো করে লাগানো যায়। এতগুলো কুরকুরে হয়ে গেছে, এবারে সব লাগানো হবে ওখানে। ফার্স্ট লেয়ার আমার কমপ্লিট, এবারে সেকেন্ড লেয়ার করব লেসের। এই যে এরকম হয়েছে বক্সটা, নিচে দুটো কুরকুরের লেয়ার আছে, ও মাঝখানে একটা চিপসের লেয়ার আছে, আর এখানে পাঞ্জাবি তরকা আর কুরকুরের মিক্স করে লেয়ারিং করা রয়েছে। ওপরটা এই ভেবেছিলাম চকলেট দেবো, কিন্তু এই বক্সটা রাখার পরে ওপরটা এতটা অংশ ফাঁকা থাকছে, যদি শুধু চকলেট দিয়ে এই জায়গাটা দেখা যাবে। তো এটা কি করব এখনো ঠিক করিনি, ওই জন্য এটা এখনো ফাঁকা রয়েছে। এটা দিদির সঙ্গে কথা বলে দেখবো পরে। আর এর লুক কিছুটা এরকম আসছে। আর ওই বেলা ঘরে যেমন অবস্থা ছিল, এই বেলা এই বারান্দাও আমার ঠিক সেরকমই অবস্থা করে ফেলেছি।